তো আজকে আমরা আলোচনা করব আমাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর নতুন একটা টপিক। এটা হচ্ছে হিট ট্রান্সফার। সো টুডেজ আওয়ার ডিসকাশন টপিক ইজ হিট ট্রান্সফার। দেখি আমাদের টপিকের ভিতরে কি কি আছে, আমরা কি কি এখান থেকে শিখতে পারি। সো প্রথমে আমরা যেটা দেখতেছি যে এক কাপ হট কফি আছে, যে টেম্পারেচার হচ্ছে 70 ডিগ্রি সেলসিয়াস, এবং বাইরের ইনভায়রনমেন্ট হচ্ছে কুল ইনভায়রনমেন্ট, এটা টেম্পারেচার হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমাদের দৈনন্দিন জীবন থেকে বা আমাদের কমন সেন্স থেকে আমরা যেটা জানি যে হট কফিটা আস্তে আস্তে ঠান্ডা হতে থাকে। তাহলে ঠান্ডাটা হবে কিভাবে? এটা হচ্ছে কফির যে গরমটা, হিটটা, এটা ইনভায়রনমেন্টে চলে আসে আস্তে আস্তে কফিটা ঠান্ডা হবে। যতক্ষণ পর্যন্ত না ইনভায়রনমেন্টের টেম্পারেচার আর কফির টেম্পারেচার সমান না হয়, ততক্ষণ কি হবে, হিটটা কফি থেকে বাইরের দিকে আসবে এবং কফিটা আস্তে আস্তে ঠান্ডা হবে। এটা আমরা সবাই জানি, আমাদের দৈনন্দিন জীবন থেকেই জানি। তাহলে এই জিনিসটাকে বলা হয় হিট ট্রান্সফার। খুবই সিম্পল একটা জিনিস, হিটটা কি হচ্ছে, ট্রান্সফার হচ্ছে। মানে হাই টেম্পারেচার বডি থেকে হিটটা ট্রান্সফার হয়ে লো টেম্পারেচার বডিতে অটোমেটিক্যালি আসছে। এটা করার জন্য আমাদের কোনো ইঞ্জিন, কোনো মেশিন, কোনো যন্ত্রপাতি, কোনো কিছু দরকার হয় না। হিট সব সময় গরম বস্তু থেকে বেশি তাপমাত্রার বস্তু থেকে কম তাপমাত্রার বস্তুতে ট্রান্সফার। এটা সবসময় হয়, এটা একটা ন্যাচারাল প্রসেস। তাহলে এই জিনিসটাকে বলা হচ্ছে হিট ট্রান্সফার। তাহলে হিট ট্রান্সফার খুবই সিম্পল একটা ব্যাপার, এখান থেকে আমরা বুঝতেছি। কিন্তু আর একটু গভীরে যখন যাব তখন দেখবো এটার ভিতরে আরো অনেক ব্যাপার আছে, আরো অনেক কিছু আমরা এখানে অ্যানালাইসিস করবো বা জানতে পারবো। তাহলে এখানে যে কথাটা লেখা আছে দেখেন, দ্য টেম্পারেচার ডিফারেন্স ইজ দ্য ড্রাইভিং ফোর্স ফর হিট ট্রান্সফার। মানে হিট ট্রান্সফারের জন্য ড্রাইভিং ফোর্সটা হচ্ছে টেম্পারেচার ডিফারেন্স। মানে আমাদের হট কফি, এটা টেম্পারেচার হচ্ছে 70 ডিগ্রি সেলসিয়াস, আর কুল এনভায়রনমেন্ট, এটা টেম্পারেচার হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস। সো সেক্ষেত্রে হট কফি থেকে হিটটা, এখানে একটা টেম্পারেচার ডিফারেন্স আছে। টেম্পারেচার ডিফারেন্স কত আছে? 50 ডিগ্রি সেলসিয়াস। মানে 70 থেকে যদি আমরা 20 মাইনাস করি, তাহলে 50 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে এখানে টেম্পারেচার ডিফারেন্স। তাহলে এই টেম্পারেচারের যে পার্থক্য বা টেম্পারেচার ডিফারেন্সটা আছে বলেই হিটটা হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হচ্ছে। সো এইটাই হচ্ছে ড্রাইভিং ফোর্স। মানে হিটটা ট্রান্সফার হওয়ার জন্য ড্রাইভিং ফোর্সটা হচ্ছে এই টেম্পারেচার ডিফারেন্স। এখন আমরা যদি এখানে 50 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ডিফারেন্স না রেখে আমরা যদি 60 রাখতাম, 70 রাখতাম, 80 রাখতাম, তাহলে হিটটা আরো দ্রুত ট্রান্সফার হতো। যেমনটা ধরেন, আমরা যদি হট কফিটাকে ফ্রিজে রাখতাম, ধরেন ফ্রিজে রেখে দিছি গরম কফিটা, যেটা টেম্পারেচার আছে 0 ডিগ্রি সেলসিয়াস, তাহলে কফিটা আরো দ্রুত ঠান্ডা হতো। আবার ধরেন কফিটা ঠান্ডা হতে হতে 70 পরে 60, যখন এটা ঠান্ডা হয়ে 60 ডিগ্রি সেলসিয়াস হলো, তখন টেম্পারেচার ডিফারেন্স হচ্ছে 40। তখন এটা ঠান্ডা হওয়ার রেটটা একটু কম, মানে একটু স্লো ঠান্ডা হবে। যখন এটা টেম্পারেচার হয়ে যাবে ধরেন 40, তখন টেম্পারেচার ডিফারেন্স হচ্ছে 20, তখন এটা আরো স্লোলি ঠান্ডা হবে। তাহলে এইভাবে দেখা যায় একটা সময় এই কফির টেম্পারেচার হয়ে যাবে 21, আর এনভায়রনমেন্টের টেম্পারেচার হচ্ছে 20, তখন আমাদের টেম্পারেচার ডিফারেন্স হচ্ছে জাস্ট 1 ডিগ্রি সেলসিয়াস। তখন এটা আরো স্লোলি ঠান্ডা হবে। তাহলে আমার এই যে টেম্পারেচার ডিফারেন্সটা আমি যত বেশি রাখতে পারবো, আমার এই গরম বস্তুটা তত দ্রুত ঠান্ডা হতে থাকে। তো এই জন্য এখানে বলা হচ্ছে যে টেম্পারেচার ডিফারেন্স যেটা আছে, এটাই হচ্ছে এখানে ড্রাইভিং ফোর্স হিসেবে কাজ করে। তাহলে এই ডিফারেন্সটা যত বেশি হবে, ফোর্স তত বেশি হবে, এটা ঠান্ডা হওয়ার রেটটা তত বেশি হবে, বা হিট ট্রান্সফার রেটটা তত বেশি হবে। এটা আমরা বলতে পারি, ধরেন হচ্ছে একটা উপরে একটা টাঙ্কি আছে, ধরেন কোনো একটা বিল্ডিং এর উপরে একটা টাঙ্কি আছে। ওই টাঙ্কি থেকে একটা পাইপ নিয়ে আমরা পাশে দেখা যায় একটা পুকুর আছে, পানির একটা পুকুর আছে, ওই পুকুরের সাথে আমরা পাইপ দিয়ে কানেক্ট করে দিলাম। তাহলে আমার ছাদের উপরে আছে কি একটা টাঙ্কি, টাঙ্কিতে পানি আছে। আর ওই টাঙ্কিটাকে আমরা কি করলাম, একটা পাইপ দিয়ে তারপর হচ্ছে আমরা পুকুরের সাথে কানেক্ট করে দিই। পুকুরে কিন্তু অনেক পানি, ওইটার সাথে আমি কানেক্ট করে দিলাম। তাহলে পানিটা পুকুর থেকে কি টাঙ্কিতে যাবে নাকি টাঙ্কি থেকে পুকুরে যাবে?
কোথায় যাবে? একটু বলেন তো, পানিটা কোথায় যাবে? পুকুরে যাবে। পুকুরে যাবে। কিন্তু পুকুরে তো পানি বেশি, তাহলে কম পানির স্থান থেকে বেশি পানির স্থানে পানিটা কেন যাচ্ছে? নর্মালি তো বেশি থেকে কমে যাওয়ার কথা, তাই না? পুকুরটা নিচে, পুকুর নিচে আছে, হ্যাঁ, নিচে ট্যাঙ্কির আছে। উপরে আছে। সেক্ষেত্রে আমার এখানে কিন্তু ড্রাইভিং ফোর্স পানি না, আমার এখানে ড্রাইভিং ফোর্স হচ্ছে সেক্ষেত্রে হাইটটা। হাইটটা হচ্ছে এখানে আমার ড্রাইভিং ফোর্স। মানে আমার পানিটা টাঙ্কি থেকে পুকুরে যাবে না পুকুর থেকে টাঙ্কিতে যাবে, এটা ডিপেন্ড করে হচ্ছে হাইটের উপরে। মানে কোনটা উপরে আছে, যেটা উপরে আছে ওই দিক থেকে হচ্ছে আমার নিচের দিকে যাবে পানি। ঠিক একই ভাবে আমাদের এই হিট ট্রান্সফারের ক্ষেত্রে ড্রাইভিং ফোর্সটা হচ্ছে টেম্পারেচার, হিট না। মানে কোনটাতে হিট বেশি কোনটাতে হিট কম এটা ডিপেন্ড করে না। ডিপেন্ড করে হচ্ছে দুইটা টেম্পারেচারের ভিতরে। এবার হচ্ছে একটু খটকা লাগতে পারে যে আমার কফি, গরম কফি, এটা তো হিট বেশি, আর আমাদের যে ইনভায়রনমেন্ট এটার হিট কম। তাহলে সেক্ষেত্রে আমাদের বেশি হিট থেকে কম হিটে যাচ্ছে, ব্যাপারটা কিন্তু মোটেও তা না। আমরা ওই যে ছোটবেলায় যেভাবে পড়ছি না, যে ভর আর ওজন দুইটা কিন্তু এক জিনিস না। ভর আর ওজন দুইটা কিন্তু আলাদা, ফিজিক্সের ভাষায় যদি আমরা বলি। কিন্তু দৈনন্দিন জীবনে কিন্তু আমরা ওইভাবে পার্থক্য করি না। দেখা যায় আমরা 1 কেজি আলু কিনে বলি আলুর ওজন কত, 1 কেজি। কিন্তু সেক্ষেত্রে কিন্তু আলুর ওজন 1 কেজি হবে না, এটা হবে আলুর ভর হচ্ছে 1 কেজি। আর যদি বলি ওজন ফিজিক্সের ভাষায়, তখন হচ্ছে ওই 1 কেজির সাথে আবার 9.8 গুণ হবে। তখন ওই আলুর ওজন হবে হচ্ছে 9.8 নিউটন। তাহলে কেজি যখন বলবো তখন এটা হচ্ছে ভর, আর যখন হচ্ছে আমরা ওজন বলবো তখন এটা নিউটন। কিন্তু দৈনন্দিন জীবনে আমরা ওইভাবে কিন্তু ডিফারেন্সিয়েট করি না। ঠিক একই ভাবে হিট আর টেম্পারেচার দুইটা কিন্তু টোটালি আলাদা জিনিস। এখানে আমাদের ড্রাইভিং ফোর্সটা হচ্ছে টেম্পারেচার, হিট না। তাহলে হিট আর টেম্পারেচারের ভিতরে পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে ধরেন আপনাকে আমি 1 বালতি পানি দিলাম। 1 বালতি পানি দিলাম যেটা টেম্পারেচার হচ্ছে 30°C। পুকুর থেকে এনে ধরেন 1 বালতি আপনাকে পানি দিলাম যেটা টেম্পারেচার হচ্ছে 20°C। এখন ওই 1 বালতি পানির হিট বেশি নাকি আমার 1 পুকুর পানির হিট বেশি? তাহলে এখানে দুইটাই কিন্তু টেম্পারেচার সমান, দুইটাই টেম্পারেচার হচ্ছে 30°, 30°। তাহলে কোনটাতে হিট বেশি? অবশ্যই পুকুরের হিট বেশি, পুকুরের পানিতে। কারণ ওখানে হচ্ছে হিটটা কি, হিট হচ্ছে আমার যে অবজেক্ট আছে বা আমার যে জিনিসটা আছে এই পুরো জিনিসের ভিতরে কি পরিমাণ ভাইব্রেশন হচ্ছে। মানে প্রত্যেকটা বস্তু, এটা নিয়ে আসলে আলোচনা করতে গেলে অনেক দিকে চলে যায়, মানে অনেক কিছু জানতে হয়। যেমন হিটটা আসলে কি, হিটটা হচ্ছে যে কোনো বস্তু পরমাণু দিয়ে তৈরি, অণু বা পরমাণু দিয়ে তৈরি। আর যে কোনো বস্তুর ভিতরে যে অণু বা পরমাণু আছে এটা কিন্তু কন্টিনিউয়াস ভাইব্রেশন, মানে কাঁপতে থাকে। এটা পৃথিবীর যে কোনো পদার্থ নেন না কেন ওইটার ভিতরে অণু পরমাণু থাকবে এবং অণু পরমাণু গুলো ভাইব্রেশন হবে, অ্যাটম গুলো ভাইব্রেশন হবে। এখন একটা অবজেক্ট যদি আমি নেই, ওই অবজেক্টের ভিতরে যে পরিমাণ অণু বা পরমাণু আছে, এই টোটাল অণু পরমাণু কি পরিমাণ ভাইব্রেশন করতেছে টোটাল পরিমাণটা হচ্ছে হিট। তাহলে আমি যদি ছোট একটা অবজেক্ট নিই তাহলে ওখানে কম পরিমাণ অণু পরমাণু আছে, তাহলে ওখানে কম পরিমাণ ভাইব্রেশন হচ্ছে। আর আমি যদি বড় একটা জিনিস নিই একই টেম্পারেচারের, তাহলে ওইখানে বেশি পরিমাণ অণু পরমাণু আছে, ওইটাতে বেশি পরিমাণ ভাইব্রেশন হচ্ছে। সেক্ষেত্রে আমার হচ্ছে পুকুরে অনেক পানি আছে, অনেক পানি। তাহলে অনেক পানি মানে কি, এখানে অনেক অণু পরমাণু, প্রত্যেকটা পরমাণুই ভাইব্রেশন হচ্ছে, প্রত্যেকটা অণুই ভাইব্রেশন হচ্ছে। তাহলে এখানে টোটালটা যদি আমরা বের করতে পারতাম, তাহলে দেখতাম যে পুকুরের পানিতে টোটাল হিটটা বেশি, মানে ভাইব্রেশনটা বেশি, মানে ওখানে টোটাল হিটটা বেশি। আর ওইখান থেকে যখন আমি 1 বালতি পানি সরাই নিয়ে আসতেছি, তখন ওইখানে অনুপরমাণু পরিমাণ কম, সো টোটাল ভাইব্রেশনের পরিমাণ কম, সো বালতির পানিতে আমার হিটটা কম, টোটাল হিট কম। যদিও দুইটা টেম্পারেচার একই, কিন্তু হিট কিন্তু আলাদা, টোটাল হিটের পরিমাণ আলাদা। ঠিক আছে, তাহলে এখানে টেম্পারেচার আর হিট কিন্তু সেম না। এবার ধরেন আপনাকে আমি 1 বালতি পানি দিলাম যেটার ওজন হচ্ছে 30°C, আবার আর 1 বালতি পানি দিলাম যেটার টেম্পারেচার হচ্ছে 50°C। মানে আপনাকে টোটাল আমি 2 বালতি পানি দিলাম। 2 বালতির ভিতর 1 বালতি পানির টেম্পারেচার হচ্ছে 30, আর 1 বালতি পানির টেম্পারেচার হচ্ছে
50, 50। তাহলে সেক্ষেত্রে দুইটাতেই অনুপরমাণুর পরিমাণ এক, কিন্তু একটাতে টেম্পারেচার বেশি, মানে যেটা টেম্পারেচার বেশি ওটার অনুপরমাণু গুলো ভাইব্রেশন করার স্পিড বেশি। তাহলে যেটা ভাইব্রেশন করার স্পিড বেশি, ডেফিনেটলি ওইটার গতিশক্তি বেশি কাজ করতেছে ভিতরে, তার মানে ওইটার হিট বেশি। তার মানে এখানে টেম্পারেচার বেশি হওয়ার কারণেও এক বালতি পানি আছে, ওটা টেম্পারেচার বেশি, তার মানে ওইটাতে হিট বেশি। আর যে বালতিতে টেম্পারেচার কম ওইটাতে কিন্তু হিটও। কিন্তু ধরেন আবার ওই এক বালতি পানি আছে, এটা 50 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, আবার এক পুকুর পানি আছে যেটা টেম্পারেচার হচ্ছে অনলি 20 ডিগ্রি সেলসিয়াস। তাহলে পুকুরের টোটাল যত পানি আছে সবগুলা ভাইব্রেশন যদি আমি যোগ করি, দেখা যায় যে পরিমাণ হলো আমার হচ্ছে ওই এক বালতি পানিতে টেম্পারেচার অনেক বেশি, কিন্তু টোটালটা যোগ করার পরে দেখা যায় পুকুরের পানির তুলনায় কম হয়। তার মানে টেম্পারেচার বেশি আছে মানেই যে ওইটার হিট, টোটাল হিটের পরিমাণ বেশি, ব্যাপারটা কিন্তু মোটেও তা না। সো আমাদের এখানে ড্রাইভিং ফোর্সটা হচ্ছে টেম্পারেচার ডিফারেন্স। এখানে কিন্তু হিটের কোনো ব্যাপার না, যেমন ওই পুকুর থেকে পানি কিন্তু টাঙ্কিতে যাবে না, টাঙ্কি থেকে পুকুরে আসবে। ঠিক একই ভাবে টোটাল হিটের পরিমাণ কত এটার উপরে আমার হিট ট্রান্সফার ডিপেন্ড করে। হিট ট্রান্সফার ডিপেন্ড করবে হচ্ছে আমার টেম্পারেচার ডিফারেন্সের, টেম্পারেচারের উপরে এটা হচ্ছে নির্ভরশীল। তাহলে ধরেন আমি 1 কাপ গরম পানি পুকুরে ঢেলে দিলাম, তাহলে 1 কাপ গরম পানিতে টোটাল কত হিট আছে? টোটাল হিট যদি আমরা হিসাব করি, এটা কিন্তু পুকুরে টোটাল যত পানি আছে তার তুলনায় খুবই কম। কিন্তু ওই 1 কাপ পানির টেম্পারেচার ধরেন 70, ওইটাকে আমি পুকুরে ঢেলে দিলাম, যেটা টেম্পারেচার ছিল 20। তাহলে ওই 1 কাপ পানি যেখানে আমি ঢাললাম ওই পানিটা, ওই টেম্পারেচারটা বা হিটটা ওইখান থেকে হচ্ছে পুরো পুকুরে ছড়ায় দিবে। তাহলে সেক্ষেত্রে আমার পুরো পুকুরে কি পরিমাণ হিট আছে এটা ডাজেন্ট ম্যাটার। ম্যাটার কোনটা? যে আমার টেম্পারেচার কোনটা বেশি কোনটা কম। তাহলে যেখানে বেশি টেম্পারেচার আছে ওইখান থেকে হচ্ছে হিটটা কম টেম্পারেচারে যায়। তাহলে দেখেন এটা কিন্তু প্রথমে খুবই সিম্পল একটা জিনিস মনে হচ্ছিল, যে আরে এটা তো অ্যাজ ইউজুয়াল আমরা দেখি যে গরম কফি আছে ওইখান থেকে হিটটা হচ্ছে কম টেম্পারেচারে চলে যাবে, মানে ঠান্ডা এনভায়রনমেন্টে চলে যাবে। কিন্তু এখান থেকে কিন্তু আমরা কি শিখলাম? যে হিট আর টেম্পারেচার এই দুইটা কিন্তু এক না। তাহলে আমাদের হিট আর টেম্পারেচার দুইটা আলাদা। এখন হিট কোন জায়গা থেকে কোন জায়গায় যাবে, হিট মানে কি এনার্জি, তার মানে এনার্জি কোন জায়গা থেকে কোন জায়গায় যাবে এটা ডিপেন্ড করে, টোটাল এনার্জির উপর ডিপেন্ড করে না। এটা ডিপেন্ড করে হচ্ছে দুইটা বস্তুর ভিতরে তাপমাত্রার পার্থক্য। দুইটা বস্তুর ভিতরে যখনই তাপমাত্রার পার্থক্য থাকবে তখনই দুইটা বস্তুর ভিতরে হিট ট্রান্সফার হবে। তাহলে হিট ট্রান্সফার যখন হবে তখন হিট ট্রান্সফারের দিকটা কোন দিকে থাকে? দিকটা থাকবে হচ্ছে হাই টেম্পারেচার বডি থেকে লো টেম্পারেচার বডির দিকে। উচ্চ তাপমাত্রার বস্তু থেকে নিম্ন তাপমাত্রার বস্তুর দিকে হচ্ছে দিক থাকে। আর এটার গতিটা নির্ভর করবে হচ্ছে এই দুইটা বস্তুর ভিতর তাপমাত্রার যে পার্থক্য আছে এটা নিয়ে। সো ক্লিয়ার সবাই এই ব্যাপারটা? আশা করি ক্লিয়ার হওয়ার কথা। তারপর হচ্ছে আমরা দেখি যে আমাদের হচ্ছে হিট ট্রান্সফার কোর্সটা কি কাজে লাগে। যেমন আমরা অনেকে দেখা যায় বাইক চালাই বা আমাদের গাড়ি আছে গাড়ি চালাই বা গাড়ি ব্যবহার করি। তাহলে সাধারণত মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং শুনলে আমাদের সবার আগে মাথায় যেটা আসে বিভিন্ন ইঞ্জিন বা মেশিন, এগুলো মাথায় আসে। যেমন গাড়ির ইঞ্জিন হতে পারে, বাইকের ইঞ্জিন হতে পারে। এখন ধরেন বাইকের ভিতরে হচ্ছে মোবিল দিতে হয়, বাইকে মোবিল দিতে হয়। এখন কোনো কারণে মোবিলের পরিমাণ কমে গেল বা মোবিল লিক হয়ে গেল, বের হয়ে গেল, সেক্ষেত্রে কি হবে? দেখা যায় আমার বাইকের ইঞ্জিনটা নষ্ট হয়ে যায়। মোবিল ছাড়া যদি আমি ইঞ্জিনটা চালাতে যাই তাহলে দেখা যায় ইঞ্জিনটা নষ্ট হয়ে যাবে। কেন? কারণ হচ্ছে বাইকের ভিতরে যে মোবিলটা দেই, ওই মোবিলটা কি করে, বাইকের যে হিটটা তৈরি হয় না ওই হিটটাকে ট্রান্সফার করে এটাকে ঠান্ডা করে, ঠান্ডা করে আবার বাইকের ভিতরে যায়, মানে ইঞ্জিনের যে পিস্টন আছে ওইটার ভিতরে যায়, গিয়ে ওইখান থেকে আবার হিটটা নিয়ে বাইরে চলে আসে, এসে ওইটা আবার ঠান্ডা হয় আবার ভিতরে যায়, এভাবে এটা হিটটা ট্রান্সফার করে। তো যখন বাইকের ইঞ্জিনের ভিতরে আমার মোবিলটা থাকবে না, তার মানে সেক্ষেত্রে হিট ট্রান্সফার হবে না, তখন ইঞ্জিনটা নষ্ট হয়ে যাবে। আবার গাড়ির ক্ষেত্রে যদি আমরা দেখি, ওইখানে হচ্ছে কার রেডিয়েটর থাকে, মানে গাড়ির সামনের দিকে দেখবেন একটা রেডিয়েটর থাকে, ওইখানে হচ্ছে পাতলা পাতলা ফিনের মতো থাকে, ফিন থাকে এবং ওটার উপরে একটা ফ্যান লাগানো। আর ইঞ্জিনে দেখবেন গাড়ির ইঞ্জিনে পানি দিত, তো এই পানিটা কি করে আমার ইঞ্জিনের ভিতর থেকে ঘুরে এসে রেডিয়েটরে যায়।
রেডিয়েটরে যখন যায় তখন ওখানে একটা ফ্যান চলে, ওই ফ্যানটা পানিকে ঠান্ডা করে, ঠান্ডা করলে ঠান্ডা পানিটা আবার ইঞ্জিনে ঢুকে আবার ইঞ্জিন থেকে তাপমাত্রাটা নিয়ে আবার হচ্ছে ওই রেডিয়েটরে যায়। রেডিয়েটর আবার ওটাকে ঠান্ডা করে, ঠান্ডা করলে ওটা আবার ইঞ্জিনে যায়, এভাবে পানিটা ঘুরতে থাকে। এখন যদি কার রেডিয়েটরে পানি না দিই আমরা, পানি যদি খালি হয়ে যায় তখন দেখবেন ইঞ্জিন নষ্ট হয়ে যাবে। অথবা ধরেন ফ্যানটা চলতেছে না, ফ্যান নষ্ট হয়ে গেছে, সেই ক্ষেত্রেও দেখবেন ইঞ্জিনটাও নষ্ট হয়ে যাবে। কিসের কারণ? ওভারহিট হয়ে। তাহলে এই জন্য আমাদের অবশ্যই ওখানে হিট ট্রান্সফারের দরকার আছে, হিট ট্রান্সফার করে আমার ইঞ্জিন থেকে হিটটাকে আমার বাইরে বের করে দিতে হবে। যদি আমরা বাইরে বের করে না দেই তখন হচ্ছে আমার জিনিসটা নষ্ট হয়ে যাবে, ইঞ্জিনটা নষ্ট হয়ে যাবে। সেম জিনিস দেখবেন আমাদের কম্পিউটারে যে প্রসেসর থাকে, প্রসেসরের উপরে দেখবেন একটা হিট সিঙ্ক থাকে। হিট সিঙ্কের উপরে একটা ফ্যান লাগানো থাকে অনেক সময়। তাহলে ফ্যানটা কি করে, ওই যে প্রসেসর থেকে যে হিটটা তৈরি হয় এটা ওই যে হিট সিঙ্কে যায়, হিট সিঙ্কের উপরে একটা ফ্যান লাগানো থাকে। ওই ফ্যানটা হচ্ছে এই হিটটাকে বাইরে বের করে দেয়। এতে করে আমার প্রসেসরটা বেশি গরম হয় না। যদি আমি হিট সিঙ্ক না লাগাই বা ফ্যানটা যদি না চলে, দেখবেন প্রসেসর ওভারহিট হয়ে যাবে, গরম হয়ে যাবে, এতে করে প্রসেসর নষ্ট হয়ে যেতে পারে। অথবা কম্পিউটার শাটডাউন হয়ে যাবে, অটোমেটিক শাটডাউন হয়ে যাবে, কম্পিউটার চলবে না প্রসেসর বেশি গরম হওয়ার কারণে। তাহলে সেক্ষেত্রে আমাদের গাড়ি ঠান্ডা করার জন্য বা গাড়ির ইঞ্জিন ঠান্ডা করার জন্য আমার কার রেডিয়েটর দরকার আছে। ওখানে আমাদের পানি দিতে হয়, হিটটাকে ট্রান্সফার করতে হয়, পানির মাধ্যমে ইনভায়রনমেন্টে ছেড়ে দিতে হয়। মোটরসাইকেলের ক্ষেত্রে দেখা যায় ওখানে আমরা মোবিল দেই, মোবিলের মাধ্যমে হচ্ছে হিটটা ট্রান্সফার হয়, ট্রান্সফার হয়ে এটা ইনভায়রনমেন্টে চলে যায়। আমাদের প্রসেসরের ক্ষেত্রে আমাদের হিট সিঙ্ক দিতে হয়, ওখানে আমাদের ফ্যান লাগাতে হয় যাতে প্রসেসর যেটা গরম হচ্ছে এটা আমাদের ইনভায়রনমেন্টে চলে যায়, যাতে প্রসেসরটা ঠান্ডা থাকে। তাহলে এই সব জায়গাতে কিন্তু আমার হিট ট্রান্সফার আছে। মানে এগুলো সব ইঞ্জিনিয়ারিং ফিল্ড, বিভিন্ন ফিল্ড, এগুলাতে কিন্তু আমার হিট ট্রান্সফার এই ইঞ্জিনিয়ারিংটা কাজে লাগে। আবার ধরেন আমাদের যে ফ্রিজ ব্যবহার করি, এসি ব্যবহার করি, ওইখানে হচ্ছে কপার টিউব থাকে। যেমন অনেক সময় ওয়ালটন বা বিভিন্ন যে কোম্পানিগুলো আছে ওরা অ্যাডভার্টাইজ করে যে আমরা কপার টিউব ইউজ করি হিট ট্রান্সফারের জন্য। তাহলে কপার টিউব ইউজ করলে কি হয়, হিটটা তার মানে খুব ইজিলি ট্রান্সফার হয় কপার টিউবে। তার মানে ওখানেও কিন্তু একটা ইঞ্জিনিয়ারিং আছে। আবার ধরেন বিভিন্ন পাওয়ার প্ল্যান্টে সেখানে হচ্ছে কুলিং টাওয়ার থাকে, যেমন এখানে মাঝের যে পিকচারটা আমরা দেখতেছি পাওয়ার প্ল্যান্টে বড় বড় কুলিং টাওয়ার আছে। এই কুলিং টাওয়ারের মাধ্যমেও আমাদের পাওয়ার প্ল্যান্টে যে গরম হচ্ছে, পাওয়ার প্ল্যান্ট তো বিশাল বড় জিনিস, প্রসেসর যেমন ছোট জায়গা, পাওয়ার প্ল্যান্ট অনেক বড় জায়গা, ওখানে গরমটাও বেশি। সো ওটা ঠান্ডা করার জন্য আমার মেকানিজম অনেক বড় হবে। সো ওখানেও আমার ঠান্ডা করার ব্যাপারটা আছে, আমার ইঞ্জিনকে ঠান্ডা করতে হয়, আমার মেশিনকে ঠান্ডা করতে হয়, আমার জেনারেটরকে ঠান্ডা করতে হয়, আমার পাওয়ার প্ল্যান্টকে ঠান্ডা করতে হয়। সো আমার এই যে হিট ট্রান্সফারটা কিন্তু সব জায়গাতে লাগে, আমার পাওয়ার প্ল্যান্টে লাগে, ফ্রিজে লাগে, এসিতে লাগে, প্রসেসরে লাগে, ইঞ্জিনে লাগে, গাড়িতে লাগে, মোটরসাইকেলে লাগে, সব জায়গাতে কিন্তু আমার এই হিট ট্রান্সফার এটা ইঞ্জিনিয়ারিংতে লাগে। এখন খুব সিম্পল একটা কোশ্চেন করি। ধরেন হচ্ছে আপনাকে একটা প্রসেসর দিলাম, যে প্রসেসরটা ধরেন হচ্ছে পার মিনিটে 150 কিলো জুল পর্যন্ত হচ্ছে হিট তৈরি করে। পার মিনিটে ধরেন প্রতি মিনিটে 150 কিলো জুল হিট তৈরি করে একটা প্রসেসর। এখন ওইটার উপরে আপনি বড় একটা হিট সিঙ্ক লাগাই দিলেন, অনেক বড় সাইজের একটা, ধরেন গাড়িতে যেরকম হিট সিঙ্ক থাকে বা কার রেডিয়েটর থাকে, ওরকম বড় একটা কার রেডিয়েটর আপনি একটা প্রসেসরে লাগাই, যেটা হচ্ছে প্রতি মিনিটে আমার হিট তৈরি হচ্ছে 150 কিলো জুল। আরো প্রতি মিনিটে হচ্ছে ধরেন 1000 কিলো জুল পর্যন্ত হিট বা 10,000 কিলো জুল হিট সরাই ফেলতে পারে। তাহলে আমার হিট তৈরি হচ্ছে 150 কিলো জুল পার মিনিট। আর আমি যে রেডিয়েটরটা লাগালাম বা হিট সিঙ্ক লাগালাম ওটা সরাইতে পারে 10,000 কিলো জুল। তৈরি হচ্ছে 150 কিলো জুল আর সরাচ্ছে 10,000 কিলো জুল। তাহলে কি আমার প্রসেসর কাজ করবে? প্রসেসর কি ঠান্ডা হবে? হবে কি না বলেন তো? হিসেবে তো হওয়ার কথা। হ্যাঁ, ঠান্ডা তো হওয়ার হবে তো কথা। স্যার, কিন্তু স্বাভাবিকের চাইতে বেশি হবে আর কি। না, বেশি হবে কিভাবে? আমার তো এনভায়রনমেন্টের টেম্পারেচার আছে ধরেন হচ্ছে 30। এখন ও তো 30-এর নিচে কখনো নামবে না। কারণ ওইটা ধরেন গরম হয়েছে, গরম হয়ে টেম্পারেচার হয়েছে 70, তাহলে 70 থেকে 50 হলো, 40 হলো, তারপর হচ্ছে
35 হলো, 30 হলো, 30-এর নিচে তো আর নাম টেম্পারেচার। তো ওটা তো আর একবারে ঠান্ডা বরফ হয়ে গেল, তাই না? কিন্তু আমি যদি এটা অনেক বড় বড় হিট সিঙ্ক দিয়ে তারপর ঠান্ডাটা করি, তাহলেও ঠান্ডা হবে, অনেক দ্রুত ঠান্ডা হবে, কোনো সমস্যা নেই। তাহলে 150 কিলো জুল করে ও হিট তৈরি করতেছে, আমি 10,000 কিলো জুল পার মিনিটের একটা সিস্টেম ওখানে দিয়ে দিলাম, ও ঠান্ডা হবে। কিন্তু প্রবলেম যেটা হবে, কস্টিং বেড়ে যাবে, খরচ বেড়ে যাবে। এখন আমি প্রসেসর বানাই, আমি ধরেন এক্স কোম্পানিতে চাকরি করি, আমার দায়িত্ব পড়ছে ওখানে প্রসেসর বানানো এবং ওই প্রসেসরকে ঠান্ডা রাখার জন্য যা যা দরকার এগুলো আমাকে দিতে হবে। আমার কম্পিটিটর আর একটা কোম্পানি আছে, ওয়াই কোম্পানি, ওরাও প্রসেসর বানায়, ওরাও প্রসেসরের সাথে ওরকম হিট সিঙ্ক দেয় যাতে ওদের প্রসেসর ঠান্ডা থাকে। তো সেক্ষেত্রে আমি অনেক বড় বড় হিট সিঙ্ক লাগাই দিই প্রসেসরের সাথে। তাহলে আমার প্রসেসর গরম হয় হচ্ছে প্রতি মিনিটে 150 কিলো জুল। আর আমি ওখানে হচ্ছে হিট সিঙ্ক লাগাই, ধরেন 300 কিলো জুল ঠান্ডা করতে পারে প্রতি মিনিটে। তাহলে আমার হিট তৈরি হচ্ছে 150, আর আমি ঠান্ডা করতেছি 300 ক্যাপাসিটি। আর ওয়াই কোম্পানি যেটা আছে, ওর প্রসেসরে হিট তৈরি হয় 150 কিলো জুল, ও ঠান্ডাও করে 150 কিলো জুল পরিমাণ। তাহলে ওর প্রসেসরও সুন্দরভাবে চলবে, আমার প্রসেসরও সুন্দরভাবে চলবে। মাঝখান দিয়ে ঝামেলা হবে কি, আমার হিটসিঙ্কটা বড়, আমার খরচ বেশি। তাহলে আমি বাজারে আমার প্রসেসরটা বেচতেছি হচ্ছে 3,000 টাকা দরে, আর ও বেচতেছে এটা ধরেন 2,500 টাকা। তাহলে একই জিনিস, দুইটাই ঠান্ডা হচ্ছে, দুইটাই ওভারহিট হচ্ছে না, কিন্তু আমার প্রসেসরের দাম 500 টাকা বেশি, ওর প্রসেসরের দাম 500 টাকা কম, কারণ ও হিটসিঙ্কটা ছোট দিছে। কিন্তু দুইটাই কাজ করতেছে। তাহলে অবশ্যই কাস্টমাররা এক্স কোম্পানির প্রসেসর না নিয়ে ওরা ওয়াই কোম্পানির প্রসেসর নিবে। তাহলে আমার কি করতে হবে, আমার কিন্তু এক্স্যাক্টলি 150 কিলো জুল পার মিনিটে আমার হিট তৈরি হচ্ছে, আমার ঠিক ওই পরিমাণে হিট আমার এনভায়রনমেন্টে ছাড়তে হবে। এর চাইতে বেশি যদি আমি সিঙ্ক দেই, হিট সিঙ্ক দেই, তাহলে আমার কিন্তু খরচ বেড়ে যাবে। তাহলে আমি এক্সট্রা দিব না, আমার যেটুকু দরকার আমি ওইটুকু দিব, ওর চাইতে কমও দিব না, বেশিও দিব না। কম দিলে ওভারহিট হয়ে আমার প্রোডাক্ট খারাপ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, কাস্টমাররা কিনবে না। আবার আমি যদি বেশি দিতে যাই তখন আমার খরচ বেশি হবে, আমি আমার কম্পিটিটরদের সাথে পারবো না। তাহলে আমার কি করতে হবে, আমার এক্স্যাক্টলি বের করতে হবে যে আমার কি পরিমাণ হিট ট্রান্সফার করা দরকার, আমার ঠিক ওই পরিমাণ ডিজাইন করতে হবে। তাহলে যখনই ডিজাইনের ব্যাপারটা আসবে, তখনই এটা আমার অঙ্ক করে, ইঞ্জিনিয়ারিং মেথড খাটায়া, সিমুলেশন করে এক্সাক্ট ফিগারটা আমার বের করতে হবে যে আমার এই পরিমাণ দরকার। আর যদি আমি ওই যে হাতুড়ে ডাক্তারের মতো করি, তাহলে আমি ছোটটায় বড় একটা লাগাই দিলাম, ঠান্ডা হলো। কিন্তু ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে বা প্রোডাকশনের ক্ষেত্রে এই জিনিসটা আর চলবে না। প্রোডাকশনের ক্ষেত্রে অবশ্যই আমাদের এটা ক্যালকুলেশন করে বের করতে হবে যে এক্স্যাক্টলি আমার কি পরিমাণ দরকার। এই জন্যই হচ্ছে আমাদের এই হিট ট্রান্সফার ইঞ্জিনিয়ারিং, এটা আমাদের লাগে। তাহলে আমরা জানলাম যে কোথায় কোথায় লাগে আমার হিট ট্রান্সফার ইঞ্জিনিয়ারিংটা, এবং এইটা কেন লাগে এবং কিভাবে জিনিসটা আমি অ্যাপ্লিকেশন করতে পারি। তাহলে বোঝাই যাচ্ছে যে সামনে কি আসতে যাচ্ছে। তাহলে সামনে যেটা হচ্ছে আমাদের আলোচনা করতে হবে যে আমাদের এটা হচ্ছে অঙ্ক করে বের করতে হবে, কিছু ক্যালকুলেশন থাকবে। এর আগে আমরা ইন্ট্রোডাকশন টু মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ছি, আমরা হচ্ছে প্রোডাকশন প্রসেস করছি, ওখানে খুব একটা ম্যাথমেটিক্স ছিল না। কিন্তু আমাদের হিট ট্রান্সফারে ম্যাথ থাকবে। অবশ্যই আমাদের অঙ্ক করে বের করতে হবে যে আমার কি পরিমাণ হিট তৈরি হচ্ছে, কি পরিমাণ হিট কমতেছে, এবং এটা কিভাবে কমানো যায়। এই জিনিসগুলো আমাদের অঙ্ক করে বের করতে হবে। তাহলে মোটামুটি আমরা একটা ধারণা পেয়ে গেলাম যে হিট ট্রান্সফার কোথায় লাগে এবং কিভাবে এটাকে কাজে লাগানো যায়। আচ্ছা, এবার হচ্ছে হিট নিয়ে যখনই আলোচনা আসে তখনই আমাদের জুলের নাম সবার আগে চলে আসার কথা। জুল হচ্ছে, উনি একজন ব্রিটিশ ফিজিসিস্ট। উনি হচ্ছে মূলত ফিজিক্স নিয়ে কাজ করতো, ফিজিক্সের প্রফেসর ছিলেন, ইংল্যান্ডের, ওনার জন্ম হচ্ছে ইংল্যান্ডে, ব্রিটিশ বুঝতেছি। উনি হচ্ছে 1818 সালে জন্মগ্রহণ করছে এবং 1889 সালে মৃত্যুবরণ করছে। তো উনি হচ্ছে এই হিট নিয়ে বা এনার্জি নিয়ে অনেক কাজ করছে। হিট নিয়ে বা এনার্জি, হিট কিন্তু একটা এনার্জি, হিট হচ্ছে একটা এনার্জি, হিট যা এনার্জিও তা। তো উনি হচ্ছে এনার্জি নিয়ে বা হিট নিয়ে অনেক গবেষণা করছে, অনেক কাজ করছে। যেমন উনি হচ্ছে কনভার্সন অফ ইলেকট্রিক্যাল এন্ড মেকানিক্যাল এনার্জি ইনটু হিট, মানে ইলেকট্রিক্যাল এনার্জি এবং মেকানিক্যাল এনার্জিকে কিভাবে হিটে কনভার্ট করা যায়, কি পরিমাণ কনভার্ট হয়, এই ব্যাপারগুলো নিয়ে উনি কাজ করছে। উনি থার্মোডাইনামিক্স এর প্রথম সূত্র দিয়েছেন। থার্মোডাইনামিক্স কোর্সটা এখনো আমাদের হয়নি,
ওইটা হলে আপনারা দেখবেন যে থার্মোডাইনামিক্স এর ফার্স্ট ল আছে, জিরোথ ল আছে, ফার্স্ট ল আছে, সেকেন্ড ল আছে। এই ল গুলো নিয়ে তখন আমরা আলোচনা করব। জাস্ট মাথায় রাখেন যে থার্মোডাইনামিক্স একটা কোর্স আমাদের আছে, আর ওইটার যে ফার্স্ট ল, এটা এই জুল উনি হচ্ছে তৈরি করছে, আবিষ্কার করছে। তারপর হচ্ছে আমরা জানি যে এনার্জির একক কি, যেমন একটু আগে আমরা যেমন আলোচনা করতেছিলাম যে কিলো জুল পার মিনিট, 150 কিলো জুল এরকম হিট তৈরি হচ্ছে। তাহলে এই যে জুল, এই জুল যে ইউনিটটা, এটা হচ্ছে এই যে ওনার নাম অনুসারে আসছে। তাহলে এই যে শক্তির যে একক, এটা হচ্ছে জুল। এই জুলটা হচ্ছে ওনার নাম অনুসারে আসছে। তার মানে বোঝাই যাচ্ছে যে এনার্জিতে ওনার একটা বিশাল অবদান আছে। তা ওনার হচ্ছে জুলস ল অফ ইলেকট্রিক হিট, মানে ইলেকট্রিক হিট ট্রান্সফারের যে জুল ল, জুলস ল, এটাও ওনার তৈরি। তো এটা থেকে উনি কি বলছে, the rate of heat production in a conducting wire is proportional to the product of the resistance of the wire and the square of the electric current। মানে একটা তারের ভিতর দিয়ে যখন ইলেকট্রিসিটি পাস হয়, তারের ভিতর দিয়ে যখন বিদ্যুৎ প্রবাহিত হয়, তখন তারটা গরম হয়, খুব স্বাভাবিক, তার গরম হয়। অনেক সময় দেখা যায় চিকুন তারের ভিতর দিয়ে যদি আমরা বেশি বিদ্যুৎ প্রবাহিত করি, তখন তার পুড়ে যায়। লোড বেশি হলে তার পুড়ে যায় আমরা বলি না, তার মানে ওটার ভিতর দিয়ে বেশি পরিমাণ বিদ্যুৎ যাইতে গেছে। চিকুন তার কিন্তু বেশি পরিমাণ বিদ্যুৎ যেতে গেছে, তখন এটা হিট হয়ে পুড়ে গেছে। তার মানে বোঝা গেল যে তারের ভিতর দিয়ে যখন বিদ্যুৎ যায় তখন এটা গরম হয়, তখন ওখানে হিট তৈরি হয়। তাহলে এটা কি পরিমাণ হিট তৈরি হয়, এটা এই জুল সাহেব উনি আবিষ্কার করছে। এটা কি পরিমাণ তৈরি হয়, এটা ডিপেন্ড করে তারের রেজিস্ট্যান্সের উপরে। যেমন আমরা তামার তার না দিয়ে যদি অ্যালুমিনিয়ামের তার দিই, তখন এটা গরম বেশি হবে। অ্যালুমিনিয়াম না দিয়ে আমরা যদি ওখানে লোহার তার দিই, ওটা আরো বেশি গরম হবে, কারণ এটা রেজিস্ট্যান্স বেশি। কপারের তুলনায় অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের তুলনায় লোহার তারে রেজিস্ট্যান্স বেশি। তাহলে রেজিস্ট্যান্স যত বেশি হবে, তার তত বেশি গরম হবে। আমরা যদি কপার না দিয়ে, মানে তামার তার না দিয়ে আমরা যদি গোল্ডের তার দিই, স্বর্ণের তার দিই, তাহলে এটা আরো বেশি কম গরম হবে, খুব অল্প পরিমাণ গরম। স্বর্ণের তারও কিন্তু ইউজ হয়, হয় না তা না। এটা বিভিন্ন প্রসেসর বা বিভিন্ন দামি দামি যে চিপস গুলো আছে না, চিপস মানে কি, ওই যে আইসি, বিভিন্ন সার্কিটে যেগুলা থাকে, ওইগুলার ভিতরে খুবই সূক্ষ্ম তার ইউজ করতে হয়, খুবই সূক্ষ্ম তার, যেটা একবারে ন্যানোতে ইউজ করতে হয়। এত সূক্ষ্ম তার সেখানে ইউজ করতে হয়, যেটা আমাদের খুব চিকুন করতে হয়। তো যখন এটা চিকুন করতে হয়, তখন এটা রেজিস্ট্যান্স যদি অনেক বেশি হয়, তখন কিন্তু এটা যখন এটার ভিতর দিয়ে ইলেকট্রিসিটি যাবে, এটা গরম হয়ে নষ্ট হয়ে যাবে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের গোল্ড ইউজ করতে হয়, অনেক সময় গোল্ড ইউজ করতে হয়, বা অনেক সময় আমাদের সিলভার বা রূপা ইউজ করতে হয়, কারণ এগুলা রেজিস্ট্যান্স। তাহলে রেজিস্ট্যান্স কম হওয়ার কারণে এটা গরম কম। আর অ্যাজ ইউজুয়াল আমরা অনেক সময় কপার ইউজ করি তার হিসেবে, কারণ এটার রেজিস্ট্যান্স মোটামুটি অ্যালুমিনিয়ামের তুলনায় ভালো। সেই ক্ষেত্রে তুলনামূলক কম গরম হয়। তাহলে এটা রেজিস্ট্যান্সের উপর ডিপেন্ড করে, আর কিসের উপর ডিপেন্ড করে, স্কোয়ার অফ দা ইলেকট্রিক কারেন্ট। মানে যত বেশি পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হবে, ওইটার উপরে স্কোয়ার করলে যা হয় ওই পরিমাণ হচ্ছে, ওই হারে হচ্ছে আমাদের তারটা গরম হয়। তাহলে এই জিনিসটা উনি আবিষ্কার করছে, খুব সিম্পল। এখন হচ্ছে আমরা যদি কি পরিমাণ বিদ্যুৎ ফ্লো হচ্ছে এটা যদি আমরা জানি, এটা কপারের তার নাকি গোল্ডের তার নাকি অ্যালুমিনিয়ামের তার, এটা যদি আমরা জানি, তাহলে আমরা হচ্ছে তারটা কি পরিমাণ গরম হবে এটা আমরা সহজে বের করে ফেলতে পারি। কিন্তু যদি উনি এটা আবিষ্কার না করতেন, তাহলে এটা আমরা বের করতে পারতাম না। তারপর হচ্ছে ওনার কিছু এক্সপেরিমেন্ট আছে। এক্সপেরিমেন্ট গুলো থেকে উনি হচ্ছে মেকানিক্যাল এনার্জির সাথে হিট এনার্জির কি সম্পর্ক, এটা উনি আবিষ্কার করছে। এটা খুব সিম্পল একটা এক্সপেরিমেন্ট ছিল। এটা ধরেন হচ্ছে একটা কাপে কিছু পানি আছে। এখন ওই পানির ভিতরে যদি আপনি একটা নাড়ানি দিয়ে কন্টিনিউ নাড়াতে থাকেন, পানিটাকে যদি নাড়াতে থাকেন, নাড়াতে নাড়াতে দেখবেন পানিটা আস্তে আস্তে গরম হবে। তাহলে আপনি নাড়ানি দিয়ে যে নাড়তেছেন পানিটাকে, তাহলে এটা হচ্ছে মেকানিক্যাল এনার্জি। মানে আমরা নাড়ানি দিয়ে পানিটাকে নাড়তেছি। তাহলে অনেকক্ষণ অনেক জোরে জোরে যখন আমরা নাড়তে থাকবো, আস্তে আস্তে কি হবে দেখবেন পানিটা গরম হতে থাকবে। তার মানে আমার মেকানিক্যাল এনার্জিটা কি হচ্ছে, হিট এনার্জিতে কনভার্ট হচ্ছে। তাহলে উনি যেটা করছে, যে একটা বস্তুকে একটা নাড়ানির সাথে পেঁচায়া, মানে একটা বস্তুর সাথে একটা সুতা বাঁধছে, বেঁধে ওইটাকে একটা নাড়ানির সাথে পেঁচাইছে। পেঁচায় ওইটাকে যখন ছেড়ে দিছে নিচে, তাহলে বস্তুটা আস্তে আস্তে নিচে পড়া শুরু করছে, আর নাড়ানিটা ঘোরা শুরু করছে। যেহেতু সুতা পেঁচানো ছিল, তাহলে এটা ঘুরবে। ঘুরলে এবার ওই নাড়ানিটার মাথায় একটা হচ্ছে পানির পাত্র দেওয়া ছিল, so ওই পানিটাও এই নাড়ানির সাহায্যে নাড়াচ্ছে। তারপর উনি হচ্ছে টেম্পারেচার মাপছে, যে টেম্পারেচারে কি পরিমাণ ডিফারেন্স তৈরি হলো। আগে ধরেন ছিল
21, এটা হয়ে গেল 22। তাহলে ওখানে কি পরিমাণ পানি দিলাম, টেম্পারেচারে কি পরিমাণ চেঞ্জ হলো, আমার বস্তুটা কত উচ্চতা থেকে কি পরিমাণ নামলো, এইগুলো থেকে উনি ক্যালকুলেশন করে বের করছে যে মেকানিক্যাল এনার্জি থেকে ঠিক কি পরিমাণ হিট এনার্জি কনভার্ট হয়। এইভাবে উনি এক্সপেরিমেন্টটা করছে। তো জিনিসটা খুব সিম্পল হলো, এর পিছনে অনেক ভিতরে অনেক ম্যাথমেটিক্স আছে, অনেক ব্যাপার স্যাপার আছে। যাই হোক, উনি এটা আবিষ্কার করছে। তারপর আরেকটা খুব বড় আবিষ্কার ওনার হচ্ছে জুল থমসন ইফেক্ট। থমসন হচ্ছে আরেকজন বিজ্ঞানী। ওই জুল এই বিজ্ঞানী আর হচ্ছে যে থমসন, এই দুই বিজ্ঞানী মিলে একটা জিনিস আবিষ্কার করছে। এটা হচ্ছে কোন একটা ফ্লুইডকে আমরা যদি হঠাৎ করে এক্সপান্ড করি, ছড়াই দিই, তখন এটা ঠান্ডা হয়ে যায়। পরবর্তীতে এটা লর্ড কেলভিনও আবিষ্কার করছে পরবর্তীতে। আহ, মানে জুল থমসন যে এটা আবিষ্কার করে ফেলছে এটা লর্ড কেলভিন জানে না। ধরেন জুল থমসন হচ্ছে কাজ করতেছে চট্টগ্রাম বসে, আর লর্ড কেলভিন কাজ করতেছে ঢাকা বসে। তা চট্টগ্রাম বসে ওনারা কাজ করে, এটা অলরেডি ওনারা পাবলিকেশনের কাজ করতেছে, ওইদিকে লর্ড কেলভিনও এটা কাজ করে পাবলিকেশনের জন্য করতেছে। আর ধরেন হচ্ছে জুল থমসন ওনারা হচ্ছে আহ, ফেব্রুয়ারি মাসে এটা পাবলিকেশনের জন্য দিছে, আর ওইদিকে লর্ড কেলভিন উনি হচ্ছে মার্চ মাসে এটা পাবলিকেশনের জন্য দিছে। তো দুইজনেরই ভালো অবদান আছে, যদিও একই জিনিস। এরকম দুইজন সেপারেটলি এইগুলা নিয়ে কাজ করছে। তো এখানে হচ্ছে ধরেন কিছু গ্যাস আছে একটা সিলিন্ডারের ভিতরে, গ্যাসটাকে যদি আমরা স্প্রে করে ছড়াই দিই কোনো একটা বড় জায়গায়, তখন গ্যাসটা ঠান্ডা হয়ে যায়। মানে অল্প ছোট জায়গা থেকে যখন এটা বড় একটা জায়গায় স্প্রে হয়, তখন এটা ঠান্ডা হয়ে যায়। তাহলে এটাকে বলে জুল থমসন ইফেক্ট। এই জুল থমসন ইফেক্টকে কাজে লাগায় বর্তমানে আমরা যে এসি ব্যবহার করি, আমরা ফ্রিজ ব্যবহার করি, এই সবগুলো চলে হচ্ছে জুল থমসন ইফেক্ট এর যে ফর্মুলাটা, এটা ব্যবহার করে। তার মানে খুবই সিম্পল একটা জিনিস, যেমন কার্বন ডাই অক্সাইড যদি আমরা স্প্রে করি, এটা অনেক ঠান্ডা হয়ে বের হয়। মানে ওই যে ফায়ার এক্সটিংগুইশার হিসেবে বা আগুন নিভানোর জন্য কার্বন ডাই অক্সাইড স্প্রে করতে হয়। কার্বন ডাই অক্সাইড যখন স্প্রে করা হয়, তখন এটা অনেক ঠান্ডা হয়ে বের হয়ে আসে। তাহলে এই যে ঠান্ডা হয়ে বের হয়ে আসে, এটার পিছনে এই জুল থমসন ইফেক্ট আছে। মানে এটা ছোট জায়গা থেকে, সিলিন্ডারের ভিতর থেকে বের হচ্ছে, তখন এটা অনেক বড় জায়গায় ছড়ায় পড়তেছে, এটা তখন ঠান্ডা হয়ে বের হয়। তাহলে এখানে জুল থমসন একটা ইফেক্ট, এই জুল থমসন ইফেক্টের যে ব্যাপারটা, এটা ওইখানে কাজ করে। তাহলে আমরা জানলাম যে জুল সাহেব ওনার অনেক অবদান আমাদের হিট ট্রান্সফারে আছে। এখন হিট ট্রান্সফার কি কি পদ্ধতিতে হতে পারে? হিট ট্রান্সফার মূলত তিনটা পদ্ধতিতে হয়। একটা হচ্ছে কন্ডাকশন, তারপর হচ্ছে কনভেকশন, আর হচ্ছে রেডিয়েশন। এই তিনটা পদ্ধতি নিয়ে আমরা ইন ডিটেইলে আলোচনা করব। এগুলোর অনেক ফর্মুলা আছে, অনেক ম্যাথ আছে, এগুলো আমরা পরবর্তী ক্লাসগুলোতে দেখব। তাহলে এখানে কন্ডাকশনটা কি? কন্ডাকশনটা হচ্ছে হিটটা যখন কোনো কঠিন পদার্থের ভিতর দিয়ে প্রবাহিত হয়, ট্রান্সফার হয়, তখন এটাকে বলা হয় কন্ডাকশন। আবার হিটটা যখন কোনো তরল বায়ু বা বায়বীয় পদার্থের ভিতর দিয়ে প্রবাহিত হয়, তখন এটাকে বলে কনভেকশন। আর হিটটা যখন প্রবাহিত হওয়ার জন্য কোনো মাধ্যম লাগে না, এটা তরঙ্গ আকারে ট্রান্সফার হয়, তখন এটাকে বলে রেডিয়েশন। তার মানে হিটটা তিনটা উপায়ে ট্রান্সফার হতে পারে। একটা হচ্ছে কন্ডাকশন, যখন কঠিন পদার্থের ভিতর দিয়ে ধরেন লোহার রড বা স্টিলের কোনো একটা প্লেট, এটার ভিতর দিয়ে যখন প্রবাহিত হয়, তখন এটা হচ্ছে কন্ডাকশন। যখন বাতাস বা পানি বা তরল পদার্থের ভিতর দিয়ে প্রবাহিত হয়, তখন এটাকে বলে কনভেকশন। আর যখন হচ্ছে কোনো মাধ্যম ছাড়া শূন্যের ভিতর দিয়ে তরঙ্গ আকারে প্রবাহিত হয়, তখন এটাকে বলে রেডিয়েশন। তাহলে হিট ট্রান্সফারের এই তিনটা মেকানিজম আছে, এই তিনটা নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আরো ডিটেইলে আলোচনা করার ট্রাই করব। তাহলে আজকে এই পর্যন্ত থাকুক। তাহলে এই পর্যন্ত যে আমরা আলোচনা করলাম, এখানে কারো কোনো কোশ্চেন আছে কিনা, কোশ্চেন করতে পারেন প্লিজ।